আরশিকে জড়িয়ে ধরে আহির চলে গেল। বাতাসে ভেসে থাকলো নুহার অব্যক্ত আর্তনাদ। চোখের গভীরে জমে থাকা এক সমুদ্র অতীত, যা হয়তো সে আর কখনো প্রকাশ করতে পারবে না। সকালে যেন প্রকৃতির এক অপূর্ব রূপকথার নরম রোদ, শিশিরে ভেজা ঘাস আর হালকা শীতল বাতাস। চারপাশে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে আছে, অথচ নুহার মনে যেন অজানা অশান্তির ঝড় বইছে। নুহা জানি এই শান্ত সকালটা আসলে কেবল বিরতির মতো, খুব শীঘ্রই আবার কোনো ঝড় শুরু হবে। মরিয়ম বেগম নাস্তার টেবিলে সবাইকে আহ্বান জানালেন। আহির স্বাভাবিকভাবেই বসে আছে, আরশি আর নূরের সঙ্গে গল্পে মগ্ন, হাসি মুখে খাচ্ছে। অথচ নুহার বুকের মধ্যে কেবলই অস্বস্তি জমে উঠেছে। জানে এই শান্ত মুহূর্ত বেশিক্ষণ থাকবে না। মরিয়ম বেগম বাটি থেকে চিংড়ি তুলে আহিরের থালায় দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই নুহার দৃষ্টি গিয়ে পড়ল সেখানে। নানি, ওনাকে চিংড়ি দিয়ে না, ওনার চিংড়িতে অ্যালার্জি আছে। আহির কিছুক্ষণ নুহার দিকে তাকিয়ে রইল। নুহা দ্রুত চোখ সরিয়ে নিল। আহির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল, কিন্তু সেটা এত ক্ষীণ যে কেউ তা খেয়াল করল না। মরিয়ম বেগম একটু বিস্মিত হলেন। ও, আমি তো জানি না, তাই বুঝতে পারিনি। আহির হাসি মুখে তাকিয়ে বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না। ঈশান মোবাইল বের করে বলল, আহির ভাই, ইরিনা বারবার ফোন করছিল। আমি যদিও কিছু বলিনি এখনো। আমরা কি আজকে ফিরছি? আহির চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো, চোখে কঠিন এক অভিব্যক্তি। হ্যাঁ অনন্যা, আরুষকে রেডি করে নেয়, আমরা আজকে বাড়ি ফিরছি। নুহার ভেতরটা ধক করে উঠল, তার কণ্ঠ কেঁপে উঠল। আর সে রেডি হবে মানে? আহির কোনো উত্তর দিল না, সোজা উঠে চলে গেল। নুহা হতবুদ্ধির মতো তাকিয়ে রইল, যেন বুঝতেই পারছে না এর অর্থ কী। মুহূর্তের মধ্যে তার বুকটা হাহাকার করে উঠল। সে দ্রুত অনন্যার দিকে তাকালো। দেখো অনন্যা, তোমার ভাইয়া কিন্তু বাড়াবাড়ি করছে। কি বলে গেল? আরুষিকে নিয়ে যাবে মানে? আমাকে সব দিক থেকে এলোমেলো করে দিয়ে ওনার শান্তি হয়নি। সবকিছু হারিয়ে আমি শুধু আরুষিকে আঁকড়ে ধরে বেঁচে আছি। এখন ওকেও কেড়ে নিতে চাইছেন উনি। ওকে আমি গর্ভধারণ করেছি ঠিক, একা বড় করেছি আমি, তখন উনি কোথায় ছিলেন? আর এখন এসেছেন অধিকার দেখাতে। সিফাত শান্ত স্বরে বলল। শান্ত হন নুহা, এমন কিছুই হবে না। নুহার চোখ দিয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল, তার কণ্ঠ ভারী হয়ে এলো। সিফাত প্লিজ কিছু করুন, আমি আমার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। ও আমার প্রাণ, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওকে আমি হারাতে পারবো না। সিফাত এক মুহূর্ত নুহার কষ্টভরা চোখের দিকে তাকিয়ে থাকলো, তারপর দৃঢ় স্বরে বলল, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। বলেই দ্রুত উঠে চলে গেল। নুহা অসহায়ের মতো আরশি আর নূরের দিকে তাকিয়ে বসে রইল, বুকের মধ্যে ভয় আর বেদনার এক অদৃশ্য আগুন নিয়ে। মিস্টার আহির, আপনার মনে হয় না আপনি বাড়াবাড়ি করছেন? আহির চোখ সরু করে সিফাতের দিকে তাকালো, যেন প্রশ্নটা মাপঝোঁক করছে। তার স্বভাবসিদ্ধ স্বরবিহীন হাসিটা ঠোঁটে লেগেই রইল। সিফাত, রাইট? তা আমার কোন কাজটা আপনার বাড়াবাড়ি মনে হলো? সিফাত বিরক্ত চোখে তাকালো, গলায় সুস্পষ্ট তিক্ততা। এমন একটা ভাব করছেন যেন কিছুই জানেন না। আপনার কি ন্যূনতম সেন্স আছে? থাকলে নুহাকে এভাবে ছেড়ে দিতে পারতেন না। এমনকি সন্তানের কথা জেনেও আসেননি। নুহা অপেক্ষা করছিল জানেন, কিন্তু আপনি ছিলেন না। নুহার কথা বাদ দিলাম, কিন্তু কিন্তু আরশিকে তো নুহা একাই বড় করেছে। আর এখন হুট করে এসে আপনি ওকে নিয়ে যাবেন? আপনার কি একটুও বিবেকে বাচ্ছে না? নুহার দিকে একবারও তাকিয়ে ওনার অবস্থাটা দেখুন। আপনি কি মনে করেন নিজেকে? আপনার কোনো অধিকার নেই আরশির উপর? আহিরের চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, হাসিটা মিলিয়ে গেল না, বরং তার কণ্ঠে এক ধরনের নৈবিত্যত্ব, দৃঢ়তা নেমে এলো। আমার স্ত্রী, আমার সন্তান নিয়ে যাবো না রেখে যাবো, এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি মাঝখানে আসছেন কেন সেটা তো বুঝতে পারছি না। সিফাতের ধৈর্যের বাঁধ যেন এবার সত্যিই ভেঙে গেল, কণ্ঠ কঠিন হয়ে উঠল, আবেগের আগুনে ঝলসে উঠল তার চোখ। আপনার অনুপস্থিতিতে নুহার প্রতিটা কঠিন মুহূর্তে আমি ছিলাম। আরশি হয়তো আপনার মেয়ে, কিন্তু জন্মের পরে কোলে নিয়েছিলাম আমি। হাত ধরে হাঁটতে শিখিয়েছিলাম, সব আবদার পূরণ করিয়েছি। একজন বাবাকে যা যা দায়িত্ব তা সবটা আমি পালন করেছি। সবচেয়ে বড় কথা, আমি ওকে আমার নিজের সন্তানের মতন ভালোবাসি। আপনি চাইলে তো আর ওকে আপনাকে দিয়ে দিব না, তাই না? এক মুহূর্তের নিস্তব্ধতা। আহির শান্ত অথচ শালিত স্বরে বলল, এক মিনিট সিফাত। আহিরের চোখের দৃষ্টি গভীর, শীতল অথচ তীক্ষ্ণ। আপনি আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী আর সন্তানের যত্ন নিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আর আরুষিকে নিজের মেয়ে ভাবেন,
সেটাও মানলাম, কিন্তু সত্যিটা হলো আরুষি ইবনান মীর, ডটার অফ আহির ইবনান মীর। আর নোয়াকে নিয়ে আপনি অতটাও ভাববেন না প্লিজ। বাকি সবকিছু স্বাভাবিকভাবে নিলেও আমি থাকতেও আমার সামনে যদি আমার বউকে নিয়ে অন্য কেউ এতটা ভাবে, সেটা আমি সহজভাবে নিতে পারছি না। সিফাতের চোখে ক্রোধের ঝিলিক, ঠোঁটের কোণে একটুখানি বিদ্রুপের রেখা। বউ বউ করছেন তো? একবারও ভেবেছেন নুহা আদতে কি চায়? নুহা কি আপনাকে স্বামী হিসেবে মানেন? উনি কি সত্যি আপনার সঙ্গে যেতে চান? আহির একটু হাসল, তবে সেই হাসিতে উপহাস নেই, নেই কোনো দুর্বলতা, বরং সেখানে জড়িয়ে আছে এক অদম্য দৃঢ়তা, এক প্রবল আত্মবিশ্বাসের ছায়া। আমি আপনার মতো সবার চিন্তা একা করার দায়িত্ব নিয়ে বসে নেই সিফাত। আর আমি অতটা উদার নই যে এত সহজে হৃদয়ের সবচেয়ে প্রিয় মানুষটিকে ছেড়ে দেব। 5টি বছর ধরে যাকে উন্মাদের মতো খুঁজে ফিরেছে, যার অনুপস্থিতি আমার প্রতিটা মুহূর্ত আমাকে নিঃশেষ করে দিয়েছে, যার প্রতি আমার ভালোবাসা নিজের অস্তিত্বের চেয়ে গভীর, তাকে কি আবারও ছেড়ে দেওয়ার ভুল করব? নুহা যদি নাও চায় তবু আমার সাথেই থাকবে। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, নুহা আমাকে চায়। এখন না চাইলেও পরে চাইবে, ওনাকে চাইতেই হবে। পেছন থেকে ঈশানের কণ্ঠ ভেসে এলো। আহির ভাই, আমরা কখন বের হব? আমার অফিসে যাওয়া জরুরি। আহির এক ঝলক ঈশানের দিকে তাকালো, চোখের দৃষ্টিতে অনড় দৃঢ়তা, ঠোঁটের কোণে একটুখানি নিষ্পৃহ অভিব্যক্তি নিয়ে ধীর কণ্ঠে বলল, একটা কাজ কর, অরণ্যাকে নিয়ে ফিরে যা। আমি আরুষি আর নূর সাথে ওদের মাম্মাকে নিয়ে ফিরব। আহির এক মুহূর্তের জন্য সে সিফাতের চোখের দিকে তাকালো। আহিরের দৃষ্টি শীতল অথচ বিদ্ধ করার মতো তীক্ষ্ণ। ধীর পায়ে ঘুরে দাঁড়িয়ে বাড়ির ভেতরের দিকে চলে গেল। বোঝাতে চাইলেও তার সিদ্ধান্তের ওপর আর কোনো শক্তি প্রভাব ফেলতে পারবে না, না সময়, না মানুষ, না ভাগ্য। আহির ঘরে ঢুকতেই নুহা এক ঝটকায় উঠে দাঁড়ালো, তার চোখে প্রশ্ন, কণ্ঠে চাপা বিস্ময়। সিফাতের সাথে কি নিয়ে কথা বলছিলেন? আহির ধীর স্থির ভঙ্গিতে শার্টের হাতা গুটিয়ে নেয়, ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি খেলে যায়। আপনার তো দেখিয়ে জানার খুব আগ্রহ, শুধু সিফাতি কেন ঈশানের সাথে কথা বলেছে সেটাও জানতে চান? নুহার মুখের রেখায় বিরক্তিকর ছাপ পড়ে, গলা খানিকটা কঠিন হয়ে ওঠে। আমি সত্যিই অবাক হচ্ছি আপনাকে দেখে আহির। আর নিচে আপনি কি বললেন? আপনি আরুষিকে নিয়ে যাবেন? আপনি বললেই আমি ওকে যেতে দিব? কি ভেবেছেন আপনি? আহিরের নির্বিকার কণ্ঠে উত্তর। অনেক তো হলো, এবার স্ত্রী সন্তান নিয়ে শান্তিতে সংসার করব। নুহা একরকম তাচ্ছিল্যের হাসি ছুড়ে দেয়, সেই হাসির মাঝে উপহাস, অবজ্ঞা, যেন আহিরের কথাগুলো নিছক এক ব্যঙ্গাত্মক রসিকতা। কোন মুখে আপনি আমাকে নিজের স্ত্রী বলে দাবি করেন? আর এটাও কিভাবে ভাবলেন যে আমি আপনার সাথে শান্তিতে সংসার করার জন্য বসে আছি? আহির চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর ধীর পদক্ষেপে এক পাশে গিয়ে থাকা আলমারিতে হেলান দিল। চোখে এক অদ্ভুত প্রশান্তি, ঠোঁটে এক অদৃশ্য অভিমানের রেখা। আমি স্ত্রী বলেছে বলে আপনাকে নিয়ে সংসার করব সেটা তো বলিনি। আপনি চান না বলে কি আমার মেয়েদের মা লাগবে না? তাদের মায়ের ব্যবস্থা তো করতেই হবে। অবশ্যই যদি আপনি রাজি থাকেন তবে অশান্তির সংসারও চলতে পারে। নুহার চোখে ক্ষোভের আগুন জ্বলে উঠল, নীলাভ দৃষ্টি যেন বিদ্ধ করে আহিরকে। নুহা আহিরের দিকে একটু এগিয়ে গিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনার কি মনে হয় আমি আপনার সাথে মজা করছি? আহির গভীর দৃষ্টিতে নুহার চোখে প্রথিত করল, কণ্ঠস্বর স্থির অথচ তাতে লুকিয়ে থাকা বিষাদের সুর স্পষ্ট। আমাদের ডিভোর্স হয়েছে বলে তো মনে পড়ছে না, তাহলে আপনার তো আমার বেআইন হয়ে যাওয়ার কথা নয় যে আমি আপনার সাথে মজা করব। আহির নুহার দিকে একটু ঝুঁকে আসলো, নুহার চোখের গভীরে যেন কিছু খুঁজে বেড়ালো। আপনি বলছিলেন আপনি আমাকে ঘৃণা করেন, তাহলে চলে যাওয়ার আগে ডিভোর্স দিয়ে গেলেন না কেন? মেশিন নামে সম্পত্তি লিখে দিতে পারলেন, অথচ ডিভোর্স পেপারে পাঠানোর কথা একবারও ভাবলেন না। এই আপনার ঘৃণা করার নমুনা। নুহা নীরব, কিন্তু চোখে যেন ঝলসে ওঠা অগ্নিশিখা। আহির একটু থেমে আরও শান্ত গলায় বলল, আর একটা ব্যাপার খটকা লাগছে। ধরুন আপনি সত্যি আমাকে ঘৃণা করেন, আমার কোনো অস্তিত্ব আপনার জীবনে নেই, তারপরেও হয়তো এখনো আপনার মনে আমি আছি, তাই না? যদি না থাকতাম তাহলে সিফাত তো একবার রাজি ছিল আমার মেয়ের বাবা হতে, কিন্তু তবুও আরুষিকে শেষ পর্যন্ত আমার পরিচয় দিয়েছেন। ব্যাপারটা কি একটু সন্দেহজনক নয়? যাই হোক, সিফাত এখনো রাজি আছে আমার মেয়েকে নিজের মেয়ে করতে, আমার বউকেও হয়তো। আহিরের বাক্য অসমাপ্ত থেকে গেল। নুহার যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, কণ্ঠ কেঁপে ওঠে, চোখের জলকে শক্ত হাতে আটকে রেখে আহিরের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনি কি সব নোংরা কথা বলছেন? সিফাতের ব্যাপারে আপনার কোনো অধিকার নেই বাজে কথা বলার।
যখন আমি খুব করে চেয়েছিলাম অন্তত আপনি আমার পাশে থাকুন, আমায় বিশ্বাস করুন, তখন কোথায় ছিলেন আপনি? সিফাত প্রথম থেকেই আমার বিশ্বাস করেছে, আমার পাশে রেখেছে, আরুষিকে নিজের সন্তানের মতো ভালোবেসেছে, আগলে রেখেছে সে। আর আপনি এখন যদি আমি জানতাম তাহলে কি আমি ভালোবাসতাম না? আমি আগলে রাখতাম না নুহা? নুহার বাক্যগুলো গলার মধ্যে বাষ্প হয়ে আটকে গেল যেন। আহির নির্বিকার মুখে নুহার দিকে তাকিয়ে রইল, যেন এই দৃশ্যের জন্য সে প্রস্তুতি ছিল। কিন্তু তার চোখে কি একটুখানি বেদনাও নেই? হয়তো আছে, হয়তো নেই, অথবা সে নিজেই জানে না। নুহার চোখে ক্রোধের আগুন, কণ্ঠে ঝলসে ওঠা ব্যথার প্রতিধ্বনি। আহির নুহার বাহু ধরে শক্ত করে ঝাঁকিয়ে বলল, কি হলো, কথা বলছেন না যে? সিফাত আমাদের জীবনে একজন বাইরের মানুষ, সে যদি আরুষিকে ভালোবাসতে পারে তবে আমি পারতাম না কেন? আপনার কেন মনে হলো এটা? সিফাত আরুষিকে ভালোবেসে বলে আপনার কাছে সে মহান, তার জন্য আপনার মনে কতটা সম্মান। আর যে মানুষটা আরুষিকে জন্ম দিয়েছে তার জন্য শুধুই ঘৃণা? নুহা হতবাক হয়ে কিছুক্ষণ আহিরের মুখের দিকে তাকিয়ে থাকলো। এক ঝটকায় আহিরের হাত সরিয়ে দিল। চোখ জ্বলে উঠেছে দুঃখ আর রাগের মিশ্রণে। আপনি কি জানেন কেন আমি সিফাতের উপর ভরসা করি? কারণ উনি আমায় প্রশ্ন করেননি, আমার কাছে প্রমাণ চাননি। উনি সবচেয়ে কঠিন সময়ে বিনা বাক্যে আমার সাথে ছিলেন, আমার পাশে থেকেছেন, আমার বিশ্বাসে আঘাত দেননি উনি। অথচ আপনি আপনি নিজেকে আমার ঘরের লোক বলেন। আপনি কি মনে নেই সেদিন কি বলেছিলেন? আমার সামনে আর আসবেন না নুহা, চলে যান আমার বাড়ি থেকে, আমাদের সম্পর্ক শেষ। আপনার সেই কথার পরেও কি আমি আপনার ঘরে থাকতাম? বলুন। আমি বাধ্য হয়েছিলাম চলে যেতে, তখনও জানতাম না আমার মধ্যে আপনার অংশ বেড়ে উঠেছে। যখন জানতে পারলাম সবার আগে আপনাকেই জানাতে চেয়েছিলাম, কত আশা নিয়ে আপনাকে ফোন করেছিলাম, আপনি রিসিভ করলেন, আমার কণ্ঠ শুনলেন, তারপর আপনি কি করলেন? আমার মুখের উপর কলটা কেটে দিলেন আপনি। তাও আমি আপনাকে মেসেজ করলাম, অপেক্ষা করলাম, তবুও আপনি এলেন না। তারপরেও কি আপনার কাছে ফিরে আসতাম আমি আহির? নুহা ধাক্কা দিয়ে আহিরকে দূরে সরানোর চেষ্টা করলো। কণ্ঠ রুদ্ধ হয়ে আসলো। আপনি কি ভাবেন আমি এতটাই সস্তা? আমার আত্মসম্মান নেই যে এত কিছুর পরেও বারবার আপনার কাছে ফিরে আসবো আমি? আর আপনি আবার আমাকে একইভাবে দূরে সরিয়ে দেবেন? শেষের কথাগুলোতে নুহার কণ্ঠ আটকে আসলো, ঠোঁট কাঁপছে, চোখের কোণে অশ্রু যেন বাদ মানতে চাইছে না। আহির দীর্ঘ সময় নুহার দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো। হঠাৎ করেই তার সমস্ত দৃঢ়তা একত্রিত করে নুহাকে শক্ত করে জড়িয়ে ধরল। নুহা ছটফট করে উঠল, তবে আহির ছাড়ল না, বরং আরও নিবিড়ভাবে মিশিয়ে নিল নিজের সাথে, আরও শক্ত করে, আরও গভীরভাবে বুকের মধ্যে আটকে রাখল। নুহার প্রতিবাদ, তার কাঁপানো শরীর কিছুতেই আহিরের দৃঢ়তা কমল না। এক দৃষ্টিতে শুধু নুহাকে জড়িয়ে ধরে রাখলো, যেন সেই সব বেদনাকে তার ভেতর ধারণ করতে চাইছে। নুহার শরীর কাঁপছিল, প্রতিটা অঙ্গ যেন প্রতিবাদে থরথর করে উঠেছে। কিন্তু আহির ছাড়ল না। আহিরের স্পর্শে কিছু অদ্ভুত এক নিষ্পাপ আবেগ মিশে, যা ভাষার প্রকাশ করা সম্ভব না। শরীর, মন, আত্মা সবকিছু যেন এক গভীর সুরে একত্রিত হওয়ার তাগিদে। নুহা আর সহ্য করতে পারল না, কান্নায় ভেঙে পড়ল। কষ্ট, যন্ত্রণা, প্রতিটি অনুভূতি বের হয়ে এলো তার ঠোঁট ফুঁড়ে, প্রতিটা শব্দ একটা বেদনার দাগ। কেন এসেছেন আপনি? কেন আবার এলোমেলো করে দিতে এসেছেন আপনি? আমার জীবনটা গোছানো জীবনটা নষ্ট করতে এসেছেন কেন? আমি নিজেকে প্রয়োজন সময়ের এক প্রাচীরে বন্দি করেছিলাম, শিখে নিয়েছিলাম নিজে নিজে বাঁচতে, আপনাকে ভুলে থাকতে শিখেছি আমি। হ্যাঁ, আপনি আমার হৃদয়ের অলিন্দে আছেন, আমার নিঃশ্বাসে আছেন, প্রতিটা স্পন্দনে জড়িয়ে আছেন আপনি। কিন্তু এখন আর ফিরতে চাই না আমি আহির। প্লিজ চলে যান আমার জীবন থেকে, শান্তি দিন আমায়, এটুকু প্রার্থনা। আহির নড়ল না, নুহাকে আগের মতোই জড়িয়ে রাখলো। অনেক দিনের শূন্যতাকে যেন পূর্ণ করার একটু প্রয়াস। নুহার চোখে অশ্রু আর কষ্ট নিঃশব্দে এক আঘাতের মতো আহিরের বুকের ভেতর পৌঁছালো। আহির এক মুহূর্তের জন্য থেমে গিয়ে বিক্ষিপ্ত আবেগগুলো মিশিয়ে বলে উঠল, সবকিছু এতটাই সহজ নুহা? আমি চলে গেলে কি সবকিছু সমাধান হবে? নুহা চোখ মুছে ফেলে পুরো শরীরের শক্তি দিয়ে এক ধাক্কায় আহিরকে সরিয়ে দিল। তারপর এক নিঃশ্বাসে হৃদয়ের অগোছালো অনুভূতিগুলো বলতে লাগলো, জানি না, তবে আমি আপনার কাছে ফিরতে চাই না। আমি আপনাকে ঘৃণা করি, বুঝেছেন? ঘৃণা করি। চলে যান প্লিজ, হাত জোর করে বলছি, আমার জীবনে আর ফিরবেন না। কথাগুলো বলেই নুহা নিজেকে আর ধরে রাখতে পারল না। বুকের ভিতর অস্থিরতা ছড়িয়ে গেল। মুহূর্তে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। দাঁড়িয়ে থাকা আহির স্তব্ধ হয়ে তাকিয়ে রইল নুহার চলে যাওয়ার দিকে। নুহা দাঁড়িয়ে আছে দূরের পাহাড়ের দিকে মুখ করে, তার চোখ দুটো একদম অন্যমনস্ক।
কোনো এক গভীর চিন্তায় ডুবে গেছে। মনে হয় সারা পৃথিবী তার উপর নেমে এসেছে। একদিকে নিঃশ্বাস প্রশ্বাস আর অন্যদিকে অজস্র প্রশ্ন, যে প্রশ্নগুলো তাকে তাড়িয়ে বেড়াচ্ছে, যা ভেতরে ভেতরে এক বিশাল ঝড়ের মতো ঘুরপাক খাচ্ছে। কি করব আমি? সত্যি কি সবকিছু এতটা সহজ? আর যদি আহির চলে যায় তাহলে আরুষি, ওকে কি করে সামলাবো? আর আমি আমি কিভাবে থাকবো নূরকে ছাড়া? নূর কি তার মাম্মাকে খুঁজবে না? আমি কিভাবে পারবো ওকে ছেড়ে থাকতে? এত বছর পর তো ওকে ফিরে পেয়েছি আমি। নোহার কাছে চারপাশটা যেন ঘুরঘুরে অন্ধকারে মোড়া মনে হলো। নোহার মনে হলো তার সব কিছুতেই যেন এক বিভীষিকাময় জটিলতা ছড়িয়ে গেছে, যেন সব কিছু ধূসর হয়ে উঠেছে। সবসময় কেন আমার জীবনে এমন পরিস্থিতি আসে? কেন আমার জীবনের প্রতিটা অধ্যায় এত কঠিন? ঠিক তখনই কানে এলো এক পরিচিত মিষ্টি কণ্ঠ। মাম্মা। নোহা চমকে ঘুরে তাকালো, আর তাকাতেই তার চোখ স্থির হয়ে গেল বিস্ময়ে। সেখানেই দাঁড়িয়ে নূর আর আরুষি, দুজনেই একে অপরের পাশে। নূর পড়েছে আরুষির জামা, দুজনের মুখে মিষ্টি হাসি। আরুষি দুষ্টুমির সঙ্গে বলল, মাম্মা, বলো তো কি নূর আর কি আরুষি? নুহার মুখে মায়াবী এক হাসি ফুটে উঠল। সত্যিই তো, এই দুজনকে দেখে যে কেউ ভুল করতে বাধ্য। গায়ের রং, উচ্চতা সব যেন এক। একটুখানি তিল আর নূরের তুলনায় আরুষের একটু লম্বা চুল, এই পার্থক্যটুকু ছাড়া আর কোনো পার্থক্য নেই। তবে সবচেয়ে বড় পার্থক্যটা হলো ওদের কথা বলার ধরন একেবারে আলাদা। নুহা নূরকে কোলে তুলে বলল, প্রশ্ন সত্যিই কঠিন আরুষি, তবে উত্তরটা সহজ। এটা নূর। তারপর আরুষির কপালে এক মমতার চুমু দিয়ে বলল, আর এটা আমার আরুষি। দুজন মিলে মাম্মাকে বোকা বানাচ্ছ, তাই না? একেবারে ফ্রেন্ডশিপ হয়ে গেছে বুঝি? আরুষি খিলখিল করে হেসে বলল, হ্যাঁ, পাপা বলেছে আমরা দুজন সিস্টার। আর দেখো না, আমরা পুরো সেম সেম, কিন্তু নূর অনেক বেশি কিউট, তাই না মাম্মা? পেছন থেকে হঠাৎ আহির বলে উঠল। একদম মাম্মার মতো কিউট। তারপর আরুষিকে কোলে তুলে নিয়ে গালে এক চুমু দিল। নূর মিষ্টি হেসে বলল, আর আরুষিও অনেক সুইট, একদম তোমার মতো পাপা। নূর আর আরুষিকে দেখে নুহার ভেতরে যেন কোনো এক শান্তির ঢেউ খেলে গেল। তার মন যেন কিছুটা হালকা হয়ে উঠল। এতক্ষণ যে আবেগের ঝড় তার ভেতরে ছিল, সেখানে একটু শান্তির বাতাস এসে লাগলো। আহিন নুহার কাছ থেকে নূরকে তুলে নিয়ে দুহাতে দুটো মেয়েকে কোলে তুলে নিল। এক পাশে নূর, অন্য পাশে আরুষি। নুহার বুকের ভেতরে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। এটি খুবই চেনা, যেন এক বিশাল সময়ের পর হারানো কোনো সুখ ফিরে পেয়েছে। আহির মৃদু হাসি দিয়ে নূর আর আরুষিকে আদর করে বলল, যাও খেলো দুজন, পাপ্পা একটু মাম্মার সাথে কথা বলবে। আরুষি আর নূর বাধ্য মেয়ের মতো এক ছুটে চলে গেল। নুহা তখনও নির্বাকভাবে তাকিয়ে, কিন্তু কিছু একটা ভেবেই হাঁটতে যাবে। ঠিক তখনই আহির পেছন থেকে নুহার একটা হাত ধরে ফেলল। নুহা পেছন ফিরে তাকালো না, দাঁড়িয়ে রইল একই জায়গায়। আহির ধীরে বলল, দেখুন নুহা, আমরা চাইলেই পারি। হয়তো সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। এতদিন অনেক ভুল হয়েছে, আপনার, আমার, সময়ের। কিন্তু এখন তো সামনে আমাদের পৃথিবী দাঁড়িয়ে আছে। ওরা নূর আর আরুষি, এসবকে এতটা কঠিন করা দরকার আছে? আমরা কি আবার শুরু করতে পারি না? নুহা ধীরে পা বাড়িয়ে সামনে এগিয়ে এলো। চোখের ভাষায় কিছুটা শঙ্কা, কিছুটা প্রশ্ন। তার বুকের ভেতরটা কাঁপছে। সে মৃদু হেসে বলল, আমরা যদি আবার শুরু করতে চাই, তবে পুরনো কষ্টগুলো কোথায় রাখবো আহির? আপনার চোখে যদি এখন একটু বিশ্বাস থাকে, আমি সেগুলোকে আপনার কাছ থেকে চেয়ে নেব। ধীরে ধীরে সময় নিয়ে সবটা ঠিক করে দেব। আমি জানি অতীত বদলানো যায় না, তবে কথা দিতে পারি আমাদের ভবিষ্যৎ নষ্ট হবে না। চাই না এক রাতে সব মুছে যাক। শুধু চাই আবার হেঁটে চলা শুরু হোক, আপনার সাথে আমাদের মেয়েদের নিয়ে। নুহার চোখ ছলছল করে উঠল। একে অপরের দিকে তাকিয়ে কোনো শব্দ ছাড়াই তাদের অনেক কথা বলা হয়ে গেল। আহির গভীর এক নিঃশ্বাস ফেলল। চোখে এক অজানা দুঃখের ছায়া ভেসে উঠল, প্রতিটি শব্দে ব্যথার তীব্রতা। আমি জানি, জেনে শুনে বা অজান্তে হোক, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ে আমি আপনার পাশে ছিলাম না। কিন্তু যখন আপনি প্রেগনেন্ট ছিলেন, যদি বলি সে সময় আমি জানতাম না, আপনি বিশ্বাস করবেন? আচ্ছা বাদ দিন, বিশ্বাস করতে হবে না। বিশ্বাসের বিষয়টি আজ আর গুরুত্বপূর্ণ নয়। সব কিছুর জন্য আমি ক্ষমা চাচ্ছি। যদি মনে করেন আমি কোনো শাস্তির প্রাপ্য, বলুন। আর আপনি যদি চান আমি আজই চলে যাব,
সত্যি চলে যাবে নুহা? নুহা আহিরের দিকে তাকিয়েছিল, কিন্তু কি বলা উচিত বুঝে উঠতে পারছিল না। হৃদয়ে এক অদৃশ্য ক্ষত যা এতদিনে পুরোপুরি ভরপুর হয়ে উঠেছিল। আহিরের কথায় সেসব অনুভূতি আবার জেগে উঠছিল। নুহা কিছুই বলতে পারল না। আহির নুহার দিকে একবার তাকালো, চোখে এক অশ্রুসিক্ত সিদ্ধান্ত নিয়ে হন করে চলে গেল। নুহা তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মন অস্থির, কিছু না বলা বাক্যও যেন আর বাকিই রয়ে গেল। নুহার চোখে এক অসীম নীরবতা। একদিকে তার একটা সিদ্ধান্ত, অন্যদিকে ওই মানুষটা যার প্রতি ভালোবাসা আর কষ্টের সম্পর্ক এখনও অমীমাংসিত। একে অপরের মধ্যে কত অদৃশ্য সম্পর্ক রয়ে গেছে তা নুহা নিজের ভেতরে অনুভব করছিল, কিন্তু কি করবে বুঝতে পারছিল না। নুহা এক দৃষ্টিতে হারছিল, মাথায় অগণিত চিন্তা ঘুরছে। হঠাৎ চোখে পড়ল সিফাত। সিফাত নুহার দিকে তাকিয়ে মৃদু হাসল, তারপর বলল, কি ব্যাপার বলুন তো, আপনাকে এমন দেখাচ্ছে কেন? কিছু না তো। আপনি আরুষি আর নূরকে দেখেছেন? সিফাত একটু মাথা ঝুঁকিয়ে বলল, ও হ্যাঁ, ওরা নানা নানুর সাথে আছে। আমি একটু আগেই তাদের সাথে দেখা করে এলাম। আরুষির বাবাকে পেয়ে খুব খুশি। তবে আপনার ব্যাপারটা বুঝলাম না, আপনার প্রিয় স্বামীকে দেখে আপনি খুশি হননি? নুহা অল্প হেসে বলল, আপনি সবসময় মজার মুডে থাকেন তাই না? তবে আমি একদমই মজার মুডে নেই। নোহা ম্যাডাম, আপনি কোনোভাবেই আফসোস করছেন? মানে নানুর কথা শুনে আমাকে বিয়ে না করার জন্য? আপনার মনে হয়? সিফাত হাসতে হাসতে বলল, একদমই না। আমি আপনাকে এত বছর ধরে দেখেছি, আপনার মনে আপনার বরকে নিয়ে অল্প নয়, অনেকটাই ভালোবাসা আছে। সেজন্যই তো এত বছর তিনি আপনার সাথে না থেকেও আপনার মনে আছেন। তবে এখন চোখ মুখে এত দ্বিধা কেন নুহা? আরশি তার বাবাকে পেয়েছে, নুহা তার মাকে পেয়েছে, তো আপনারও এবার কি ফিরে যাওয়া উচিত না? দেখুন, এত বছর তো থাকলেও দূরে ভুলে থাকতে পারেননি। আরশি সারাক্ষণ ওর বাবাকে খুঁজেছে, আজও কত খুশি। আমি চাই আরশি এমনই হ্যাপি থাকুক সবসময়। আপনি আরুষিকে অনেক ভালোবাসেন তাই না? সিফাত একটু হেসে বলল, ভীষণ ভালোবাসি, তবে ওর মাকে তার থেকে বেশি ভালোবাসি। কিন্তু দুঃখজনকভাবে ওর মা তা বুঝলো না। আচ্ছা নুহা, একটু চেষ্টা করে দেখুন তো আরশি আঙ্কেল থেকে আব্বা আনতে পারছে কিনা। সিফাতের মজার ছলে বলা কথাগুলো শুনে নুহা হাসল। সিফাত আবারও বলল, আপনার হাসির সাথে কি কোনো শত্রুতা আছে নাকি? সারাক্ষণ মনে হয় আপনি কিছু ভাবছেন। আচ্ছা সিরিয়াস কথা বলি, দেখুন, জীবন আমাদের বারবার সুযোগ দেয় না, কিন্তু আপনাকে দিয়েছে। এই কয়েক বছরে আপনার চোখে আমি আহিরের অভাব দেখেছি। আপনি সবসময় চাইতেন আরশি তার বাবাকে পাক, কিন্তু উপায় ছিল না। এখন তো আছে, নিজেকে আরেকটা সুযোগ দিন, বাকিটা জীবন ভালো থাকুন। আর আপনার উনি, যা দেখলাম তিনি খুব খারাপ মানুষ নন। আপনার ব্যাপারে বেশ পজিটিভ, অবশ্য আমার থেকে বেশি না। আপনি বেশ সিরিয়াস কথা বলতে শিখে গেছেন। তো এবার আরুষির জন্য একটা চাচি আম্মা নিয়ে আসুন। আর কতদিন একা থাকবেন? আর অন্যের বউ বাচ্চার খেয়াল রাখবেন কতদিন শুনি? সিফাত একটু হেসে বলল, কি করব বলুন, আপনার একটা বোন ছিল, আগেই বিয়ে দিয়েছেন। কাজটা কি আপনি ঠিক করেছেন? আরশির পাপ্পা তো তার মাম্মাকে আমাকে কোনো মতেই দিবেই না। আমার কপালটাই খারাপ। নুহা আবারও হাসলো, তারপর বলল, অনেক খারাপ হয়েছে আপনার সাথে, যে কেউ আপনার কষ্টের কাহিনী শুনলে কান্না করতে শুরু করে দিবে। সিফাত হালকা হাসি চাপতে চাপতে মাথা চুলকে বলল, সবাই কাঁদলো আর আপনি হাসছেন, কপাল কপাল। আপনার এত দেখাশোনা করে আমার লাভের লাভ কিচ্ছুই হলো না। এখন মনে হচ্ছে আপনার কপালে বিয়ে লেখা নেই। হে আল্লাহ, কিছু করো তোমার এই বান্দার জন্য। অবশ্য আপনার এই ফুফি কি এখনো সিঙ্গেল আছে? মানে এমনি জিজ্ঞেস করলাম আর কি। নুহা আর সিফাত একসাথে হেসে উঠল। দূর থেকে দাঁড়িয়ে আহির গভীর দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়েছিল। চোখে এক অদ্ভুত চিন্তা, যেন কিছু অনুভূতি তার মধ্যে টানা বাঁধছিল। ঘরে প্রবেশ করেই নুহার চোখে পড়ল আহিরের চোখ কাপড় দিয়ে বাঁধা। আরুষি আর নূর কানামাছি খেলায় মত্ত। নুহা নরম কণ্ঠে বলল, আরুষি, নূর, অনেক হয়েছে খেলা, এবার ঘুমোতে হবে, আসো। নুহার এই কথাগুলো কানে যেতেই আহির ধীরে চোখ থেকে কাপড়টি খুলে ফেলল। আরুষি আর নূর নিজেদের সাথে আহিরের হাত ধরে খাটে নিয়ে গেল। নূর আর আরুষি মাঝখানে, আহির আর নুহা দুইজন দুপাশে শুয়ে এক নিস্তব্ধতায় আবদ্ধ। ঘরটি যেন এক শান্তিময় স্নিগ্ধতায় ভরে উঠেছে। আরুষি বলল, পাপা, একটা গল্প বলো না, মাম্মা তো রোজ বলে, আজ তুমি বলো। নূর মিষ্টি কণ্ঠে বলল,
হ্যাঁ পাপা, ওই রাজকুমারীর গল্পটা বলো না, আরুষিও শুনবে, বলো না। আরুষি অবাক হয়ে বলল। রাজকুমারী, বলো না পাপা, বলো না। আহির চুপচাপ এক মুহূর্ত স্থির হয়ে রইল, তারপর কোমল হাসি দিয়ে বলল। ঠিক আছে, দুজনের চোখ বন্ধ করো। একসময়ের এক রাজ্য, সে রাজ্যের রাজপুত্র একদিন তার প্রিয় স্বপ্ন রাজ্যকে অভিমানে বিদায় জানিয়ে হারিয়ে গিয়েছিল দূরের কোনো অজানায়। সে সময়, সে ব্যথা, সে বিসর্জনের গল্প কেউ জানত না। শুধু রাজপুত্রের অন্তরের অন্তঃস্থলে জমেছিল এক নিঃশব্দ যন্ত্রণা। বহুদিন পরে এক স্নিগ্ধ সকাল ছুঁয়ে রাজপুত্র ফিরে এলো তার প্রিয় রাজ্যে। আর ঠিক সেই মুহূর্তে হেমন্তের হাওয়ায় ভেসে আসে একটা হাসির রেখা। সে প্রথমবার দেখল রাজকুমারীকে। রাজকুমারীর ঠোঁটে থাকে এক রহস্যময় হাসি, আর চোখের গভীরে লুকানো এক নিঃশব্দ কাব্য মিলিয়ে রাজপুত্রের হৃদয়ে যেন এক নিমিষেই থমকে গেল। মনে হলো সে হারিয়ে গেছে কোনো রূপকথার অলিখিত পাতায়, কোনো পরীক্ষার স্বপ্ন রাজ্যে। কিন্তু রাজকুমারের হৃদয়ে ছিল রাজপুত্রের নামে জমে থাকা অভিমান আর অভিযোগের পাহাড়। সময়ের কাঠা যত এগিয়ে গেছে, তাদের মাঝখানে বেড়েছে দূরত্ব, বেড়েছে ভুল বোঝাবুঝি। অনেক চেষ্টার পর অবশেষে রাজপুত্র রাজকুমারের রাগ ভাঙাতে সক্ষম হয়। তারপর এক অধ্যায়ের সূচনা হয় ভালোবাসার গভীর উপলব্ধির। রাজকুমারীর চোখে ছিল আবেগ, কণ্ঠে ছিল কষ্ট, কিন্তু মন ছিল গভীর ভালোবাসায় ভেজে থাকা এক পবিত্র নিবেদন। রাজপুত্র সেই ভালোবাসায় এতটাই ডুবে গিয়েছিল যে সে বুঝে ফেলেছিল এই ভালোবাসা এক জীবনে শেষ হবার নয়। তার অনুভব ছিল প্রবল, তার ভালোবাসা ছিল বিশাল এক নদীর মতো, যার গভীরতা ছিল অসীম। হঠাৎ করে এক ঝড় উঠে আসে তাদের শান্ত জীবনে। জীবন আবারও তাদের আলাদা করে দেয়। সবার নির্লিপ্ত দর্শকের মতো পাশে দাঁড়িয়ে থাকে, কোনো সাহায্য না করে। দুজন দুই মেরুতে চলে যায়, কিন্তু হৃদয়ের বাঁধন কখনো ছিন্ন হয়নি। রাজপুত্র প্রতিদিন প্রতি মুহূর্তে অপেক্ষা করে হয়তো কোন একদিন রাজকুমারী আবার ফিরে আসবে, আর একদিন সত্যি দেখা হয় আবার। সে পুরনো চেনা চোখ, সে অচেনা অনুভব আবার ফিরে আসে। মুহূর্তে রাজপুত্র আবার সেই পুরনো অনুভূতির মাঝে ডুবে যায়। কিন্তু রাজকুমারের হৃদয়ে ছিল জমে থাকা দীর্ঘদিনের ক্ষত। রাজকুমারী ভাবে ভালোবাসা যেমন আসে, কষ্টও নিয়ে আসে। তাই রাজকুমারী হয়তো ভয় পেতে শুরু করেছে, যদি ভালোবাসার ছায়া সে পুরনো ব্যথা আবার ফিরে আসে। রাজপুত্র বুঝতে পারে না কিভাবে আবার তার হৃদয়ে পৌঁছাবে। সে প্রিয় হৃদয়ের দুয়ারে তার প্রত্যাশা আর রাজকুমারের অভিমান দুটি দেয়ালের মতো দাঁড়িয়ে যায় তাদের মাঝখানে। কিন্তু রাজকুমারীকে বুঝতে পারে রাজপুত্র কতটা পড়ে তার অনুপস্থিতির অগ্নিতে। রাজকুমারীকে জানে সে কষ্ট কতটা গলিয়ে দেয় রাজপুত্রের আত্মা। প্রতিটি নিঃশ্বাস যেন দহনময়, প্রতিটি দিন যেন একটি বিষণ্ণ দীর্ঘশ্বাস। হারানোর যন্ত্রণা রাজপুত্রের বুকে এমনভাবে পড়ে যায় যেন হৃদয় ছেড়ে এক অভিশপ্ত আগুন দিন রাত চলছে। রাজকুমারী কি বোঝে তার অনুপস্থিতিতে রাজপুত্রের জীবন কতটা নিঃসঙ্গ আর নির্জন হয়ে পড়ে? সে কি দেখে রাজপুত্রের চোখে জমে থাকে ব্যথার ছায়া? সে কি টের পায় তার একটি ঘৃণা ভরা দৃষ্টি রাজপুত্রকে ভিতর থেকে কতটা ভেঙে দেয়? সেই প্রতিটি অভিমানী চাহনি, প্রতিটি নীরবতা যেন ছড়ি হয়ে খোঁচা দেয় রাজপুত্রের হৃদয়ের প্রতিটি কোণে। সে কি জানে সে দৃষ্টি রাজপুত্রের অন্তরকে কতখানি ক্ষতবিক্ষত করে? রাজকুমারী কি কখনো জানবে তার অনুপস্থিতির দীর্ঘ ছায়ায় রাজকুমারের হৃদয় কিভাবে প্রতিটি মুহূর্তে দগ্ধ হয়েছে? অনুভব করবে কি সে? আহিরের কথা শেষ হওয়ার আগে নুহা উঠে চলে গেল। আলো আধারের খেলা তখনও ব্যালকনির মেঠো বাতাসে রয়ে গেছে। নুহা নিস্তব্ধ রাতের নিচে হারিয়ে যাচ্ছিল নিজের ভাবনার ভেতর। চুলগুলো এলোমেলো হাওয়ায় উড়ছিল ধীরে ধীরে। আহির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে খাটের উপর ঘুমে ডুবে আছে নূর আর আরুষি। নিঃশ্বাস ফেলার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই ঘরে। আহির আস্তে পা ফেলে এগিয়ে আসে ব্যালকনির দিকে, দাঁড়িয়ে পড়ে ঠিক নুহার পেছনে। নুহা পেছন ফিরে তাকায় না, শুধু হালকা ঠোঁট নেড়ে বলে ওঠে, আপনার না ফিরে যাওয়ার কথা ছিল, তো এখনো গেলেন না যে? কণ্ঠে ঠান্ডা অভিমান, যেন কোনো অভিযোগ নয়, অনেক কথার ভিড়। আহির চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। বাতাসে ওড়ানো নুহার চুলগুলো বারবার তার মুখে এসে লাগছে, কিন্তু সে সরায় না। নুহা এবার একটু সরে গিয়ে দূরে তাকিয়ে বলে, সবকিছু তো শেষ হয়ে গিয়েছিল আহির, আপনি ফিরতে চান কেন? সবকিছু সত্যি শেষ হয়েছিল, নাকি আমরা জেদ করে শেষ করে ফেলেছিলাম? নুহা হেসে ফেলে, একটা বিষাদ মাখা হাসি যেটা চোখে পড়ে থাকে কাটার মতো।
আপনি যখন চুপ করেছিলেন তখনও ভাবিনি আজ এভাবে প্রশ্ন করবেন। ওই সময় যদি একটা কথাও বলতেন আমি হয়তো থেকে যেতাম। আহির নিচু গলায় বলে,